খুব ইচ্ছে আছে এখনো যেরকম পাঠচক্রে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ দারুণ দারুণ পাঠচক্রের আয়োজন করে এবং তারা এটা আরো চালিয়ে যাবে। আমার খুব ইচ্ছা যে বাংলাদেশের এমপিরা মন্ত্রীরা তো পড়াশোনা করে না। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় সংসদে অনেক দারুণ একটা লাইব্রেরি আছে, কোনো এমপি ওই লাইব্রেরির ধারে কাছেও যায় না, যায় কোন জায়গায় টেন্ডার হবে সেইখানে গিয়ে বসে থাকে। তো আমি চাই আমি যদি এই সময়টা এমপি হতে পারি তাহলে সংসদের লাইব্রেরিটা ব্যবহার করব, ইনকিলাব কালচারাল সেন্টারে পড়তে যাব, আর ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ যে পাঠচক্রটা করে প্রায় ইনশাল্লাহ আমরা সেই পাঠচক্রে যুক্ত হব। আমরা দেশ, জাতি, অর্থনীতি, রাজনীতি, সংবিধান এইসব কাঠামো নিয়ে পড়াশোনা করব, আপনারাও ইনশাল্লাহ সেখানে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। যে এই মামলার পরে সে গুম হয়ে গেছে, বাংলাদেশে গুম আর কোনোদিন ফেরত আসতে পারবে না। এবং দুর্নীতি দমন কমিশনকে আমরা জানাতে চাই, আমি আজকে সামনে চ্যালেঞ্জ দিলাম, ভাই ধরেন আমি এমপি হইলাম, আমার বিরুদ্ধে মামলা কি শুধু এমপি হইলেই করবেন, মন্ত্রী হইলেই করবেন? এই যে আমারে মানুষ 5 টাকা 10 টাকা দিচ্ছে, কোয়ান্টিটি কম, ধরেন 15 কোটি টাকা না 15 লাখ টাকা তো দিচ্ছে, যে এই টাকাটা কতটা স্বচ্ছ এটা নিয়েও তো দুদকের তদন্ত হওয়া উচিত না? কেন সেইটা 1500 কোটি টাকা পাচার হওয়ার আগে হবে না? ভাই হিসাব তো হিসাবই, দুর্নীতি 500 টাকাও দুর্নীতি আর 5 লাখ টাকাও দুর্নীতি। তাহলে দুদক যদি এখনই আমার পিছনে ফাইল ওপেন করে, আমি তো এখনই হৃদায়ত প্রাপ্ত হয়ে যাবো, ভাই আমার পিছনে দুদক লাইকে আছে, তাহলে আমি চুরি চামারি না করি। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না আমি একটু বেশি পয়সা খাইয়ে নেই তারপর ধরবেন, তাইলে আমিও বড় চোর হয়ে গেলাম, আপনারও কোনো উপকার হইল না। এই জন্য দুদককে অনুরোধ জানাতে চাই যে এই টাকাটা আমাকে পাবলিক ফান্ড করে সেইটা কতটুকু অনেস্ট, কতটুকু অনেস্টলি আমরা ব্যয় করি, আপনারা সারাদিন আমাদের অবজারভেশনের মধ্যে রাখেন। আর আমাদেরকে দিয়ে শুরু করার মধ্য দিয়া বাংলাদেশের প্রত্যেকটা এমপি, মন্ত্রী এবং আমলা, সচিব প্রত্যেকের ফাইল এখানে ওপেন থাকুক, আমরাও যেন এসে তাদেরকে দেখতে পাই। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, একটু মিডিয়ার ভাইরা একটু কাইন্ডলি আপনারা মনোযোগ দিয়ে শুনলেন। বাংলাদেশের আমলারা যেই পরিমাণ দুর্নীতি করে, আমি আপনাদেরকে আবারও বলি, সাধারণত বাংলাদেশের এমপিরা তো ম্যাক্সিমাম অশিক্ষিত, মন্ত্রীরাও অশিক্ষিত, অনার্স আর মাস্টার্স পাশে প্লিজ শিক্ষিত বললেন না, এটা যে কেউ হইতেছে, মানে সে যেহেতু সংসদের কাজই জানে না, তাহলে আপনি তারা শিক্ষিত বলবেন কি? এর মানে চুরি করতে ভালো করে তার কিন্তু অনেক জ্ঞান দরকার। কোন ফাইল থেকে কত টাকা ট্যাক্স ফাঁকি দিলে, কোন উপায়ে ট্যাক্স রিটার্ন করলে, তাহলে অথবা টাকা পাচার করলে আপনারা কেউ ধরতে পারবে না। কোন প্যাটার্নে অনেকগুলো ফ্ল্যাট কিনলে, জমি কিনলে, বিদেশে হাউজিং ব্যবসায় বিনিয়োগ করলে দুদক আপনার ফাইল খুঁজে পাবে না। বাংলাদেশের রাজনীতিবিদদের 5% এই গিনু বুদ্ধি কিন্তু তাদের নাই। তাদেরকে এই বুদ্ধি কারা দেয় পারলে বলেন তো? তার সচিব, তার অতিরিক্ত সচিব, তার আমলারা। কারণ আমলারা হইলো ফাইল চালাচালি করেন, তারা জানেন কোন রিটার্ন কিভাবে সাবমিট হইলে কোন জায়গা থেকে ধরা যায়, কোন জায়গা থেকে ধরা যায় না। সকল টাকা নিয়ে জমি কেনে, ফ্ল্যাট কেনে উপদেষ্টারা, ধরেন আগের মন্ত্রী, এমপিরা, দুদক পায় না কেন? কারণ জমি যখন কিনবেন এই জমিতে নাম জারি করার লাগবে, নাম জারি করাইলে অনলাইনে রেজিস্ট্রি হবে। এখন তারপর দুদক যখন নামজারি চেক দিবে তখন দেখবে ওসমান হাদির নামে ঢাকায় 20টা জমি আছে। আরে ভাই আমি তো নামজারি করাবোই না, পাবেন কেমনে? জমি একটা কিনবো বান্দরবান, একটা কিনবো বরগুনা, একটা কিনবো টেকনাফ, একটা তেতুলিয়া। এখন আমার বিরুদ্ধে বাংলাদেশের যত ভূমি অফিস আছে, এই ভূমি অফিস গুলো গিয়া কত বছর বৈশা এই দুদক বলেন তো পারলে গিয়ে সেই মামলার তদন্ত করবে? এটা হলো মজা। আপনারা শিখেই দেয় জমি কিনবেন, বউয়ের নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখবেন, আপনার নামে থাকবে না, খুঁজে পাবে না। তো এই বুদ্ধিতে এইসব আমলারা দেয়, কেন দেয়? কারণ মিলেমিশে খায়। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, রাজনীতিবিদের আমলারা মিলে যেই একটা সিন্ডিকেট তৈরি করছে, আমাকে নাই করে দিবে কার? আমি আপনাকে বলি, অসৎ আমলারা আমাকে নাই করে দিবে। অসৎ আমলারা যখন দেখবে ওসমান হাদির কারণে জনপ্রশাসন সচিব হোক, স্বরাষ্ট্র সচিব হোক, অর্থ সচিব হোক, তারা যখন নিয়োগ বাণিজ্য বা অন্যান্য বাণিজ্য করতে গেলে ওপেন হয়ে যাইতেছে, আপনি মনে রাখবেন সারাদিন কামড়াকামড়ি আছে। বিএনপি, জামাত, অন্যান্য বা আগের আওয়ামী লীগ সমস্ত যত দ্বিমত আছে, কিন্তু দুর্নীতির ব্যাপারে তাদের একটা বৃহত্তর জাতীয় ঐক্য আছে, যে এই বৃহত্তর জাতীয় ঐক্যটা আমরা দেশের প্রয়োজনে দেখি না। সুতরাং আমি সব থেকে চ্যালেঞ্জ হবো সেই সমস্ত অসৎ আমলাদের, অসৎ অফিসারদের, যাদের কারণে নামটা এসে দুর্নীতি দমন কমিশনের সামনে বইলে দিব। সুতরাং আপনাদের কাজ কি? আপনাদের কাজ হইল আমি এবং আমার টিমের জন্য সার্বক্ষণিক দোয়া করা। দেখেন 100 বছর অনেকে বলেন ভাই বাইচে থাকতে হবে, আমি প্লিজ এই দোয়াটা করেন না।
বলেন ভাই, আল্লাহ যে কয়দিন বাঁচাই রাখে ওই কয়দিন হকের উপরে লড়াই করতে হবে। বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়শো বছর বাঁচছে, লড়াই করে এমন ইম্প্যাক্ট তৈরি করছে, তিনি বাইচে থেকে যা করতেন তার থেকে হয়তো তার শাহাদাতের মধ্য দিয়া আমরা আজকে এত বড় তার থেকে স্পিরিট নেই। আমরা মাইলের পর মাইল হাঁটতে সাহস করি, যেটা তিনি হেঁটেছেন। সুতরাং বছরের পর বছর বাঁচার চেয়ে সাহসের সাথে এমন ভাবে কয়েকটা দিন বাঁচা অত্যন্ত জরুরি, যাতে দেশ রাজ্য এবং জাতির ভাগ্য বদলানোর মতো কিছু করা যায়। ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা করছি। আরে ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাইয়া। কোনো প্রশ্ন নেই, শুধু 3টা বিষয় অবগত করব। আপনার নির্বাচনী এলাকায় আজকে রাতে 4,500 মানুষ একদম খোলা আসমানের নিচে ঘুমোবে এবং তারা প্রতি মাসেই প্রায় 15 থেকে 20 দিন না খেয়ে থাকে। আপনি যতক্ষণ ক্ষমতা আসবেন তাদের ব্যাপারে আসলে কী করবেন সেটা জানাবেন। দ্বিতীয়ত, আপনার এলাকায় প্রচুর রিকশার চাপ। আপনি যদি মনে করেন যে দুটো ব্যাংকের সাথে কথা বলে তাদেরকে 2% অথবা 2.5% লোন দিয়ে তাদেরকে তাদের এলাকায় পাঠিয়ে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করবেন, সেটা আপনি কতদিনে করবেন সেটা একটু আমাদেরকে জানাবেন। আর পুরন ঢাকার মানুষ আসলে সব হবে না, ওরা জানতে চাচ্ছে যে আপনি আসলে পানি, বিদ্যুৎ এবং গ্যাস, পানিটা খাওয়ার উপযোগী কতদিনে করতে পারবেন, গ্যাসের লাইনটা, চুরির লাইন কতটা বন্ধ করতে পারবেন এবং বিদ্যুৎটা কতটা সাশ্রয় করতে পারবেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের জন্য তাদেরকে সচেতন করতে পারবেন। এই বিষয় 3টা আমাদেরকে একটু। ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখেন, আমি যদি কোনো ট্র্যাডিশনাল ক্যান্ডিডেট হতাম তাহলে প্রত্যেকটা একটা ভালো সমাধান এখনই দিয়ে ফেলতাম, কিন্তু আপনাদের সাথে বিনয়ের সাথে বলছি। প্রথমত ভাইকে বলি যে ধরেন পানি, এর সাথে বিদ্যুৎ, গ্যাস, যে কথাগুলো বলেছে এগুলো তো আমাদের নিত্যনৈমিত্তিক নাগরিক সুবিধা, কিন্তু বাংলাদেশে এটাকে নাগরিক সুবিধা না বলে নাগরিক অসুবিধা বলা ভালো। আপনারা নিশ্চয়ই জানেন। প্রথমত হলো দেখেন বাংলাদেশের কাঠামোটা কিভাবে তৈরি হয়েছে। আপনি বাসার সামনে দেখবেন যে গত মাসে সিটি কর্পোরেশন আপনার রাস্তাটা সুন্দর করে কার্পেটিং করে গেছে। হঠাৎ একদিন দুপুরে এসে দেখবেন কি পেট্রো বাংলা সেই রাস্তাটাকে কেটে তার লাইন ঠিক করে গেছে, এরকম পড়ে আছে, আর 1 মাসে কেউ আসছে না। আবার রাস্তাটা ঠিক করার পর কোনোদিন তিতাস আসছে, এরপর আবার ঠিক করা হয়েছে, আবার মন চাইলো কোনোদিন ওয়াসা এসে লাইনটা কেটে সে কাজ করে গেছে। ভাই সত্য কথা। এবং আপনি দেখবেন যে এইটা আমি আপনাকে প্রশ্ন করি ভাই, বাংলাদেশের যতজন এমপি ক্যান্ডিডেট আছে আপনি তাকে শুধু প্রশ্ন করেন যে ওয়াসা, তিতাস, পেট্রো বাংলা কোনটা কোন মন্ত্রণালয়ের অধীন, এইটাও সে বলতে পারবে না, কিন্তু সে এমপি। সে বলবে আমি সব সমস্যার সমাধান করে দিব। আমি আপনাকে বলি, এর একটাকেও গত অনেকদিন ধরে আমরাও একটা ভয়েস রেজ করেছি, এগুলো সব সিটি কর্পোরেশনের সাথে অ্যালাইন করে দেওয়া হোক, সমন্বিত করে দেওয়া হোক। দেখেন, রাষ্ট্রের কোনো পয়সা নাই, রাষ্ট্রের পয়সা আপনার পয়সা, আমার পয়সা। বাসার সামনে কয়দিন পর ওয়াসা লাইন কাটে, তিতাস গ্যাস কাটে, তারপরে পেট্রো বাংলা কাটে, এরপর সিটি কর্পোরেশন কাটে। বলেন তো এই প্রত্যেকবার কাটা আবার কার্পেটিং করা কার পয়সায় হয়? আপনার পয়সায় হয়, আমার পয়সায় হয়। মাঝখানে ভোগান্তি হয়, তার তো বলার শেষ হয় না। বলা হয়েছিল এই যে গ্যাস, ওয়াসা, অন্যান্য সবকিছুকে সিটি কর্পোরেশনের সাথে সমন্বিত করে দেয়া, যাতে সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে কেউ রাস্তা কাটতে না পারে। কিরকম একটা মডেল হইতে পারে? ওয়াসা সিটি কর্পোরেশনকে বলবে, ঢাকা দক্ষিণকে, আমার ওই রাস্তাটায় এই লাইনটা নষ্ট হয়েছে, আগামী 1 সপ্তাহ পরে আমি কাটবো। তিতাস গ্যাসও একটা জমা দিয়ে রাখবে, এরকম সবাই জমা দিয়ে রাখবে। সিটি কর্পোরেশন দেখবে কি ও এখানে অনেকগুলো কাজ জমে গেছে, সে সবাইকে নোটিশ দিবে, ভাই আপনাদের এই রাস্তায় যত কাজ আগামী 1 মাসের মধ্যে করে শেষ করবেন, আমি পরের মাসে কিন্তু রাস্তা কার্পেটিং করব, আপনি কিন্তু আর রাস্তা কাটতে পারবেন না। তখন দেখেন হয়তো কি 1 মাসের মধ্যে সবাই কাজগুলো করে যাইতো, দ্বিতীয় মাসে সিটি কর্পোরেশন রাস্তাটা কার্পেটিং করে যাইতো। 6 বারের বদলে 1 বার কাজ হয়তো, পয়সা বাঁচতো, ভোগান্তি কমতো। তিতাস গ্যাস রাজি না, পেট্রো বাংলা রাজি না, ওয়াসা রাজি না, কেউ সিটি কর্পোরেশনের সাথে যাবে না। কেন? তাইলে তাদের সবার খাওয়া নষ্ট হয়ে যাবে। যতবার কাটাকাটি হবে ততবার তাদের জন্য ভিন্ন ভিন্ন বিল পাস হবে, ততবার খাওয়ার জন্য তাদের জন্য খুব আনন্দ তৈরি হবে। এই জনগণের পয়সাকে এভাবে লুপাট করা হয়। আপনাকে বলি ভাই, কবে কোন জায়গায় রাস্তা খোলা হবে, কবে কোথায় বিদ্যুৎ দেওয়া হবে, এইটার সাথে এমপির 1% সম্পর্ক নাই। রিক্সার সমস্যা এখন কি বলবো, দেখেন সবাই রাজনৈতিক প্রয়োজনে এই রিক্সাগুলোকে এভাবে ব্যবহার করছে। আমি প্রধানত এই যুগে এসেও একজন মানুষ প্যাডেল রিক্সা চালাবে আমাদের 2 জনকে নিয়ে, এটা আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়। আমাদের প্রথম স্ট্যান্ড এইটা।
আমি এখনো কলকাতায় নাকি ঐতিহ্য হিসেবে মানুষকে টেনে নিয়ে যায়। ভাই ঐতিহ্য তো একসময় আমাদের সতীদাহ প্রথাও ছিল, ঐতিহ্য তো যৌতুকই ছিল, সেই ঐতিহ্য আপনি ধরে রাখবেন? একজন প্রবীণ মানুষ, আমার বাপের বয়সী একজন মানুষ প্যাডেল মেরে 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 আমাকে নিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক, নাম্বার ওয়ান। কিন্তু আপনি যে এই যে টেসলা বলে যেগুলো আমরা চিনি, এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো দিলেন, বলেন তো তার হাতে তো গতি আছে। একজন সিএনজি চালাইলে তার যদি ট্রেনিং নিয়ে লাইসেন্স দিতে হয়, সিএনজির সমান গতি এই ব্যাটারি রিক্সাওয়ালা যারা চালায় তাদের ট্রেনিং কোথায় আমাকে বলেন? তার ট্রেনিংটা কোথায়? লাইসেন্সের নামে কি করছে? যেই দল যখন ক্ষমতায় থাকে সেইখানকার শ্রমিক দল বা শ্রমিক লীগ, অথবা যদি এখন জামাতের শ্রমিক শাখা থেকে থাকে, তারা সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্সের কাগজ কি নাম কাগজতে তারা দিয়ে দেয়, 2000 করে টাকা নেয়। এটা কেমন ব্যবসা ভাই? এই বিলবোর্ড না থাকলে তুমি রাস্তায় নামতে পারবা না। নাম্বার 3, এই যে এখন আপনারা আবার একটা নতুন সিস্টেম শুরু হয়েছে, শাহবাগে আজকে যাই দেখি ব্যাটারি চালিত রিক্সায় যাইতে দেয়, কালকে যাই বলে এখান থেকে যাওয়া যাবে না। ভাই এটা একটা কেমন সিস্টেম? আপনি বলবেন এই রাস্তা থেকে কখনোই ব্যাটারি চালিত রিক্সা যাওয়া যাবে না, তাইলে তো আর কারো ঘোরা লাগে না। আপনি একদিন যাইতে দেন, আবার 2 দিন যাইতে দেন না। একজন মানুষ অসুস্থ, তারে নিয়ে যায়, সে তখন ঘুরে কোথা থেকে নামবে? আরেকটা কথা, এই যে আপনারা মাঝে মধ্যেই পুলিশ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অপারেশনে যান, এই ব্যাটারি চালিত রিক্সার মালপাতি কি আসমান থেকে প্রতিদিন নাজিল হয় ঢাকায়? মানে ব্যাপারটা কি এমন যে হঠাৎ করে একজন রিক্সাওয়ালা দেখলো কি একটা ব্যাটারি চালিত রিক্সা আসমান থেকে তার বাসার সামনে নাজিল হয়েছে, সময় একটা দৌড় দিল? এইটার প্রত্যেকটা পার্সপাতি চায়না থেকে বাংলাদেশে ভ্যাট ট্যাক্স দিয়ে আসে না? তাহলে এই যে এলসি খুলে আনতে হয় না? তাহলে এলসি খোলার সময় আপনি আটকান না কেন? মানে ভ্যাট ট্যাক্স খাওয়ার সময়, এলসি খোলার সময় ঠিকই রিক্সা আনতে দিবেন, রিক্সাওয়ালা যখন সে এইটারে বানাইয়া রাস্তায় নামাইতেছে তখন তার আটকাইবেন। এটা কেমন মুনাফিকি ভাই? এই প্রশ্ন কেউ কেন করতেছে না? আপনি যদি ব্যাটারি চালিত রিক্সা আপনি অনুমোদন না করেন, তাহলে আপনি এলসি খুলতে দেন কেন? এই মালগুলো আপনি বন্দরে আসতে দেন কেন? বন্দর থেকে গুলিস্তান মার্কেট পর্যন্ত যাইতে দেন কেন? আপনি ব্যবসা করতেছেন, এরপরে এখন সে কিনে চালাইতেছে, এখন তার অপরাধ? এটা হইতে পারে না। আমাদের বিনীত অনুরোধ, আমি এবং ঢাকা হাটে অত্যন্ত এটা সংকট, আমরা এইভাবে একটা মডেল করবার খুব চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের কিছু বড় ভাই বুয়েটের, ওনারা ইউএস থাকেন, কানাডা থাকেন, ওনাদের ওখানে এই উদ্যোগ আছে। আমরা ইনফরমালি কথা বলেছি। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শাটেল বাসের মতো দেখেছেন, কিছু কিছু স্পেসিফিক জোনে এইরকম শাটেল বাস যদি দেওয়া যায়, ধরেন এই সেগুনবাগিচাটাই যদি এইগুলো দেওয়া যায়, তাহলে মানুষেরও খরচ কমবে এবং পরিবেশটা সুন্দর থাকবে। কিন্তু রিক্সাওয়ালাদেরকে ন্যূনতম আরেকটা জায়গা তৈরি না করে দিয়ে আমরা যদি এখন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামি, রাস্তায় মারপিট হবে। আর দ্বিতীয়ত যেটা হবে যে ব্যবসাটা কিন্তু ঠিকই চলবে, কোনো রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করবে। এই জন্য আমরা মনে করি এটা রাজনৈতিক দলের এই ব্যাপারে একটা জায়গায় পৌঁছতে হবে। আর দুঃখের কথা বলি, আজকেও যখন ফজর ক্যাম্পেইনে যাচ্ছিলাম, আমি সহ সেই রিক্সা অ্যাক্সিডেন্ট করছে, আরেকজনের গায়ে উঠিয়ে দিছে, একজন মুরব্বীর গায়ে। তো এটার ভিকটিম তো আমি নিজেও। এখন মুরব্বী যখন দেখে যে এই রিক্সাটা তার গায়ে লাগাই দিছে, সেইটা নাইমে দেখে আমারে, এখন তো কি বলবো? তো এইটা এরকম চলতে পারে না। তো এটা আমার মনে হয় সবার মিলে আমাদের এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। জি প্লিজ, আর যদি কেউ